মাদকজাত দ্রব্য সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। ইহা ক্যান্সারের কারণ। নমস্কার, গল্পকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বাংলা সাহিত্যের নামী এবং অনামী লেখক লেখিকাদের বিভিন্ন গল্প নিয়ে আমরা আবারও হাজির হয়েছি এই গল্পকথা ইউটিউব চ্যানেলে। আর আজ আমাদের নিবেদন জোনাকির গল্প। রচনায় পারমিতা মণ্ডল, উপস্থাপনায় আমি সায়ন্তন দাস। শুরু হচ্ছে জোনাকির গল্প। গুড ইভিনিং মাই অল ফ্রেন্ডস, আমি আরজে জোনাকি। ঘড়িতে সময় বলছে রাত 8:30, আর তোমরা শুনছো গল্পকথার সঙ্গে জোনাকি। গপ্প হবে জমজমাটি। এখানে আমরা রোজই শুনি কারোর না কারোর জীবনের মোড় ঘোরানো গল্প। আজও তার ব্যতিক্রম নয়। থাকছে তেমনই কিছু গল্প তোমাদের জন্য। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন এসেছে কার গল্প, তাই তো? সব উত্তর পাবে, কিন্তু তার জন্য শুনতে হবে গল্পকথার সঙ্গে জোনাকি। তাহলে চলো আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের মোড় ঘোরানো সেই গল্প। অনেক দিন পর শোভাবাজার জেটিতে আবার একা দাঁড়িয়ে রাত্রি। তারা নেই কোনো, থাকার কথাও না, কারণ গঙ্গার জলে সেই মৃদু স্রোত আর একটা মিষ্টি হাওয়া। এক দৃষ্টিতে কিসের যেন হিসেব মেলাতে ব্যস্ত রাত্রি, কিন্তু ব্যস্ততাটা যেন বড়ই আনন্দের। রাত্রি আজ অনেক পরিণত। রাগ, জেদ, অভিমান আজ আর তার কারোর ওপরেই আসে না। আজ সে এক বেসরকারি স্কুলের ইতিহাসের শিক্ষিকা। ফিরতি পথে গঙ্গার সঙ্গে তার এই তাড়াহুড়োহীন একটা হিসেব নিকেশ যেন রোজই হয়ে থাকে। তারপর বাড়ি ফিরে কয়েকটা ছেলে মেয়েকে পড়ানো, নিজের কিছু পছন্দের কাজ যেমন গীতবিতান, প্রিয় কিছু গান শোনা আর শেক্সপিয়ার। তারপর ডিনার করে শুয়ে পড়া। এইভাবে শেষ বছর 5 ভালোই আছে রাত্রি। যদিও শেষ কিছু মাস ধুলো পড়েছে গীতবিতান বা রবীন্দ্র রচনাবলীর অন্যান্য খণ্ডগুলোতে। ফোনের প্লেলিস্টটা অনেক মাসই আর আঙুলের সংস্পর্শে আসেনি, কারণ এখন রাত্রি মগ্ন তার শেক্সপিয়ারে। আর এই শেক্সপিয়ার পড়তে পড়তেই হঠাৎ রাত্রির ইচ্ছে হলো সে লন্ডন পাড়ি দেবে। যদিও এই ইচ্ছে তার আগেও বহুবার হয়েছে, কিন্তু কোনো না কোনো কারণে তার বাস্তবায়িত হয়নি। সে একা মানুষ, স্কুলের ছুটিও পড়েছে 1 সপ্তাহের জন্য। অতএব রাত্রেই ঠিক করে ফেললো সে লন্ডন যাবেই এবার। ডকুমেন্টস জমানো কিছু টাকা সবই রয়েছে হাতে, চিন্তার কোনো কারণ নেই। শুধু স্কুলে অ্যাপ্লিকেশন দেওয়ার দরকার আরও কয়েকটা দিনের ছুটির জন্য। দীর্ঘ 5 বছরে একদিনও ছুটি না নেওয়ায় ছুটি পেতে কোনো রকম অসুবিধেই হলো না রাত্রি। রওনার দিন ঠিক হলো 18ই ডিসেম্বর, ভোর 6টায় ফ্লাইট। তাই 17 তারিখ মাঝরাতেই এয়ারপোর্টে পৌঁছলো রাত্রি। 4:30 নাগাদ এয়ারপোর্টে বসেই শেষবারের মতো সমস্ত ডকুমেন্টসগুলোতে চোখ বুলিয়ে নিল রাত্রি। ঘুমে চোখ জুড়িয়ে আসছে, তাই ঘুম কাটাতে হাতে নিল একটা কফির কাপ আর সেই শেক্সপিয়ার। কিছুক্ষণ পর চেকিং প্রসেস শেষ করে নিজের সিটে গিয়ে বসলো রাত্রি। কিছুক্ষণ পরেই উড়ে যাবে লন্ডন, পাড়ি জমাবে তার স্বপ্নের দেশে। লন্ডন ঝাঁ চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন একটা শহর। প্রথম দেখায় মনে হয় এ যেন রূপকথার কোনো মায়া নগরী। রাত্রি তাজ্জব বনে গেল। সে যেমন কল্পনা করেছিল এই যে তার চেয়েও অনেক অনেক বেশি সুন্দর। তার হোটেলটা বেশ বড়, পাশাপাশি অনেকগুলো ঘর, আর সব ঘরই যেন একই রকম দেখতে। আজই তার প্রথম দিন এ শহরে, তাই এখনো পর্যন্ত শহরটা ঘুরে দেখা হয়নি। ওই ঘরের জানলা দিয়ে যতটা দেখা যায় ততটা দেখেই সে তার খিদে মিটিয়েছে। আসার পর ঘন্টা 4 ঘুমিয়ে নিয়েছে সে। আসতে বেশ ধকল পড়েছে, তাই একটু বিশ্রাম না নিলেই চলছিল না। ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে জানলায় দাঁড়িয়েছিল রাত্রি।
দু চোখ ভরে দেখছিল তার স্বপ্নের লন্ডনকে। হঠাৎ ঘড়ির ঢং ঢং শব্দে রাত্রির চমক ভাঙল। একটা সালোয়ার, মাথায় মাফলার, গায়ে মোটা হুডি, পায়ে মোজা ও পামসু পরে সে বেরিয়ে পড়ল কিছু খাবার নেওয়ার উদ্দেশ্যে। তার মনের মধ্যে তখন চলছে কিভাবেই বা ঘুরবে, জানবে শহরটা সম্পর্কে। এই সব ভাবতে ভাবতেই সে খাবার নিয়ে ঘরে ফিরে এলো। টেবিলে খাবার রেখে বসতে গিয়ে রাত্রি দেখল তার লাগেজটা ঘরে নেই। সে তাড়াহুড়ো করে ব্যাগ খুঁজতে লাগলো। হঠাৎ দেখল কে যেন বেরিয়ে আসছে বাথরুম থেকে। ভূত দেখার মতো চমকে উঠে রাত্রি বলল, কে? উল্টো দিক থেকে উত্তর এলো, What's wrong with you? Who are you? রাত্রি বাসু। I don't know what happened. It's my room. Where is my luggage? And who are you? I am Parijat Guha. No, it's my room. Room number 101. Please check it. And therefore your luggage is missing, ma'am. Oh, it's my mistake. My room number is 102. Sorry, Mr. Guha. Extremely sorry. I leave now. Wait, ma'am. Wait a minute. Are you Indian? From India? Yes, I am. Bengali? Yes. রিল্যাক্স। আপনি ভুল করে আমার ঘরে চলে এসেছেন। অ্যাকচুয়ালি এখানকার রুমগুলো একই রকম, আর অনেক সময় একটা ঘরের চাবি আরেকটায় দিব্যি লেগে যায়, তাই বুঝতে পারেননি হয়তো। আচ্ছা, আপনি খেয়ে নিন আগে, খাবারটা ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না, তারপর না হয় যাবেন নিজের রুমে। ও, আপনিও বাঙালি? হ্যাঁ, আমিও বাঙালি, একজন খাঁটি বাঙালি। মাছ ভাতটা বেশ প্রিয়। নিন, খেয়ে নিন আগে। না, আমি আমার রুমে গিয়েই খেয়ে নিচ্ছি। কেন, আমাকে বিশ্বাস করতে পারছেন না বুঝি? এমা না, তা কেন? আসলে এত রাতে আবার আপনাকে ডিস্টার্ব করব? আপনিও নিশ্চয়ই ডিনার করবেন। আমার ডিনার হয়ে গেছে, আপনি নির্দ্বিধায় খান, আমার কোনো প্রবলেম নেই। আচ্ছা, বেশ। আপনি খেয়ে নিন তাড়াতাড়ি, তারপর না হয় গল্প করা যাবে। আপনার কোনো প্রবলেম নেই তো? না, একদমই না। আর তাছাড়া আপনার সম্পর্কে বেশ একটা কৌতূহল হচ্ছে। আপনি কিন্তু আপনার কথা বলবেন, আমি শুনতে চাই। বেশ, তাই হবে। রাতের খাবারটা তাড়াতাড়ি শেষ করে রাত্রি হাত মুখ ধুয়ে ফিরে আসতেই পারিজাত বলতে শুরু করে, তাহলে শুনুন, আমি পারিজাত গুহ, ইংল্যান্ডে আছি আজ প্রায় হলো 15 বছর। ছুটি একটু বেশি দিনের জন্য পেলে দেশে যাই, না হলে যাওয়া হয় না। তবে দেশকে কি এত সহজে ভোলা যায়? ওই কথার টান, ওই খাবারের স্বাদ, তারপর উৎসবগুলো। আচ্ছা, এবার আপনি বলুন তো, এখানে ঘুরতে নাকি কাজের সুবাদে এখানকার স্থায়ী বাসিন্দা হতে চলেছেন? না, আমি একজন বেসরকারি স্কুলের ইতিহাসের শিক্ষিকা। এখানে জাস্ট বেড়াতে এসেছি কটা দিনের জন্য। ও আচ্ছা। তা আপনি কি একা এসেছেন নাকি ফ্যামিলি আছে? আসলে আপনি তো ভুল করে এই ঘরে ঢুকে পড়েছেন, তো তারা চিন্তা করতে পারেন, তাই বলছি আর কি। না, আমি একাই। তা না, আমিও একাই, ফ্যামিলি নেই কোনো। বাবা মা ছিলেন, কত হয়েছেন আজ 10 বছর হলো। বিয়ে করেছিলাম লন্ডনেরই একজনকে, কিন্তু বেশি দিন আমরা একসঙ্গে থাকতে পারিনি। 7 বছর হলো সেও ছেড়ে চলে গেছে। আচ্ছা, আপনি দেশে কোথায় থাকেন? এখন থাকি কলকাতায়, তবে পৈতৃক বাড়ি চন্দননগর, একেবারে মা জগদ্ধাত্রীর কোলে। কি বলছেন, চন্দননগর? হ্যাঁ, কেন চেনেন নাকি? আচ্ছা, আপনি কোথায় থাকতেন সেটাই তো জানা হলো না। ওই চন্দননগরের বেশহাটায়। ও মা, তাহলে তো আমার বাড়ি থেকে খুব একটা দূরে নয়। আমার বাড়ি বাগবাজার। না, একদমই নয়। এই রে একেবারে। আজ উঠি মিস্টার গুহা। আচ্ছা বেশ, একটু পরে আসছেন তো 3rd ফ্লোরে? কেন বলুন তো, কিছু আছে নাকি?
হ্যাঁ, ওই একটা গেট টুগেদারের মতো আছে, আসুন না, ভালো লাগবে। আচ্ছা, তা কি হবে এখানে? লাইভ মিউজিক কনসার্ট। এখানকার বেশ কিছু বাঙালি মিলে অ্যারেঞ্জ করেন এই টাইমটায়। এবার শুনছি রবীন্দ্রসঙ্গীতের ওপরে কিছু থাকবে, এছাড়াও ওয়েস্টার্ন মিউজিক তো থাকছেই, আরও অনেক কিছু থাকছে। রবীন্দ্রসঙ্গীত? হ্যাঁ, কতদিন লাইভ শুনি না, আহা ভেবেই মনটা জুড়িয়ে যাচ্ছে। আমি অবশ্যই যাব, কিন্তু কটা থেকে শুরু জানেন কিছু? আধ ঘন্টার মধ্যেই শুরু হয়ে যাবে। তোমার ছাড়া আর জগতে মোর কেহ নাই, কিছু নাই গো, আমার পরানো যাহা চায়। আমরা সঠিক সময়ে এসেছি মিস রাত্রি। ও সরি, যদিও আই ডোন্ট নো দ্যাট ইউ আর মিস অর মিসেস। এনিওয়ে, লেটস এনজয়। নাও মিস, in the year 2017 I left the tag Mrs. Oh, sorry. I'm extremely sorry. Are you... divorcee. Oh, that's well. Then you are a free bird who can lead her life properly. হ্যাঁ, বলতে পারেন। আমার নিজের জগৎটা বেশ সুন্দর। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও, আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আরো কিছু নাহি চাই গো, আমার পরানো যাহা চায়। তুমি তাই গো, আমার পরানো যাহা চায়। Hey, babe. Hey, how are you? Hi, guys. Hi, everybody. Hey, let's dance, dear. Hey man, what's wrong with you? Are you blind or crazy? Just chill. Take one more, please. It's today's special, babe. Hey, what are you doing? Just leave me now. Mr. Guha. Oh my god. Hey man, what's wrong with you? Oh my god, bleeding. Help, please help. Please help me. She's not okay. Please come here. Ratri, hey, please come here. Look, she's injured badly. Need her a proper dressing and some medicines, please. মিস্টার গুহা, প্লিজ কিছু করুন, রক্তে আমার মোজাটা ভিজে। Miss Ratri, hey, open your eyes. চোখ খুলুন। পরের দিন সকালে ঘুম ভাঙতেই রাত্রি দেখল পারিজাত তার মাথার কাছে চেয়ারে বসে আছে। গত রাতে সেই ভয়ানক ঘটনার পর রাত্রি অজ্ঞান হয়ে যায়। তারপর পারিজাত ও তার বন্ধুরা ধরাধরি করে তাকে তার ঘরে নিয়ে আসে। রাত 3:30 নাগাদ রাত্রির জ্ঞান ফেরে। মাথার কাছ থেকে পারিজাতের গলার স্বর শুনতে পায় সে। ওহ বাবা, এ কি, আপনি উঠলেন কেন? ঘুমানোর চেষ্টা করুন একটু। আমার পায়ে প্রচণ্ড ব্যথা করছে মিস্টার গুহা। এত ব্যথায় ঘুম আসবে না। তাহলে? আমার হ্যান্ডব্যাগে ঘুমের ওষুধ আছে, একটু দেবেন কাইন্ডলি? ইয়া শিওর, এই নিন। এখন রাত্রি চোখ খুলতেই পারিজাত বলে উঠল, গুড মর্নিং ম্যাম, কেমন লাগছে এখন? ভালো, তবে পায়ে অসম্ভব ব্যথা, নাড়াতে পারছি না। আপনাকে খুব বিরক্ত করে ফেলছি না? ক্ষমা করবেন। এখন আমি ঠিক আছি, তবে ফিরবো কি করে সেটাই ভাবছি। আপনার ফ্যামিলি এখানে থাকলে আমি এত ভাবতাম না। একা বিদেশে এসে এরকম বিপদে পড়বেন তা কি আপনি জানতেন?
আর বিরক্ত করার কথা বললে বলবো আমার একটা শিরদাঁড়া আছে, ওটাকে ব্যবহার না করে থাকি কি করে। বাবা, বেশ বললেন তো। আচ্ছা, আপনি কি করেন জানতে পারি? আর হোটেলেই বা কেন? মানে কাল থেকে কথা হচ্ছে, এগুলোই জিজ্ঞাসা করা হলো না। ওরে বাবা, বেশ কঠিন প্রশ্ন করলেন তো। এইবার তো আমায় গুছিয়ে বসে উত্তর দিতেই হবে। হ্যাঁ বলুন, শুনি। আমি বর্তমানে এখানে একটা কলেজের কেমিস্ট্রির প্রফেসর। এখানে আমার বাড়ি ছিল নিজের, তা আজ আর নেই। কেন বলা যাবে? হ্যাঁ, আপনি হলেন একই দেশ, একই রাজ্য, একই জেলা, একই শহর, এমনকি একই এলাকার লোক, তো কেন যাবে না? সেই পারিজাত বলতে শুরু করে। আমি লন্ডনে প্রথম আসি 2005 সালে বেড়াতে। তখনই শহরটাকে ভালোবেসে ফেলি। তখন কিছুদিন থেকে ফিরে গেলেও মনে মনে ভেবেছিলাম এই শহরেই সেটেল করতে হবে। এরপর 2010 সালে লন্ডনের কলেজের চাকরি পেলাম, অনেক কাঠখড় পুড়িয়ে। ভাবলাম হাতে স্বর্গ পেয়েছি। কিছুদিন চাকরি করতে করতে এখানকারই একটা মেয়ের সাথে পরিচয় হলো, আমারই কলিগ। আমরা প্রায়ই একটা ক্যাফেতে কফি খেতে যেতাম, আর মাঝে মাঝে ডিনার করে ফিরতাম। তো বেশ কিছু মাস পর তাকে একদিন বিয়ের প্রস্তাব দিয়ে ফেললাম। খুব খুশি হলো শুনে। আমরাও বিয়ে করলাম দুই পরিবারের মত নিয়ে। বিয়ের পর মাস 6 বেশ ভালো কাটলো, কিন্তু তারপর হঠাৎ একদিন বলল, Hey, Parijat, listen, I want separation as soon as possible, okay? আমি ভাবলাম মজা করছে, বললাম ওকে। তারপর পরের দিন ও বাড়ি এলো না। ফোন করতেই বললাম, হোয়াটস হ্যাপেন, ওয়্যার আর ইউ রাইট নাও? উত্তর এলো, Chill, baby. I'm enjoying my life. So don't disturb me, okay? Please leave me alone and don't call me further. খুব অবাক হয়েছিলাম জানেন তো। ভাবলাম কি হচ্ছে এটা। তারপর আর কোনো রকম কন্ট্যাক্ট আমি করতে পারিনি। যখনই ফোন করেছি ফোনটা কানেক্ট হয়নি। প্রায় 7 মাস পর জানতে পারি এদেশে বিয়ে, ভালোবাসা, একসঙ্গে থাকা, আবেগ, এই সবের কোনো মূল্যই নেই। এগুলো নাকি সাধারণ ঘটনা, আমি নাকি ব্যাকডেটেড। তারপর 1 বছর পর আমাদের ডিভোর্সটা হয়, ওই 2014 লাস্টের দিকে। যদিও প্রসেস মিটতে মিটতে 2015 হয়ে যায়, আর তার মধ্যেই মা বাবা এক এক করে আমাকে অনাথ করে দিয়ে চলে যান। একটা বাড়ি কিনেছিলাম বিয়ের পরে, সে ওই বাড়ির মায়া কাটালেও আমি পারিনি সহজে। তবে ওখানে যেতেও ভালো লাগতো না, তাই বেশিরভাগ দিন চার্চেই রাত কাটাতাম আর সকালটা কলেজে। তারপর ওই 2014 নাগাদ বাড়িটা বিক্রি করে একটা রেন্ট হাউসে থাকতে শুরু করি। এখনো সেখানেই আছি। কাল রাতের প্রোগ্রামটার জন্য এখানকার ওনার আমাকে ইনভাইট করেন, বিকজ আমি বাঙালি অ্যান্ড ওনার সঙ্গে আমার ফ্রেন্ডশিপ বেশ ভালো। তাই এখানে আসা এবং আপনার সাথে দেখা হওয়া। কাঁদো কাঁদো গলায় রাত্রি বলে ওঠে, হায় রে বিদেশ নীতি। ভালোবাসা পেলে মানুষ এটা বোঝে না। আসলে সবাই সবার ভালোবাসার যোগ্য না, জানেন তো। হঠাৎ এমন বলছেন কেন? আরে আপনি কেন ইমোশনাল হচ্ছেন? দেখুন, যেখানে যেমন নীতি, এছাড়া আর কি বলি বলুন তো। কেউ খোঁজে আর কেউ পায় না। কি বললো? আমি শুধু আপনার কথা শুনেই ইমোশনাল হচ্ছি। ব্রেকফাস্টে কি? আপনার গল্পটা বড্ড মনে হচ্ছে পয়সার একটা পিঠ, জানেন তো। মানে বুঝলাম না, একটু বুঝিয়ে বলবেন। মানে পয়সার আরো একটা পিঠ আছে। কি রকম? কিছুক্ষণ চুপ করে থেকে একটা দীর্ঘশ্বাস ফেলে রাত্রি, বলতে আরম্ভ করে, একটা মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করতাম। বাবা ছোট একটা চাকরি করতেন, মা হাউসওয়াইফ। আমি স্কুল কলেজ শেষ করে হায়ার স্টাডিজ করব ঠিক করেছি। বাবা বললেন বিয়ের বয়স পেরিয়ে গেলে পাত্র পাওয়া যাবে না আর, তাই পড়তে পড়তে বিয়েটাও করে নিতে হবে। আমারই এক আত্মীয় সম্বন্ধ আনলো। ছেলে একটা বেসরকারি নামী কোম্পানিতে চাকরি করে, ব্যাঙ্গালোরে থাকে, পৈতৃক বাড়ি বারাসাত।
আমার এর শেষ বছরেই আমাদের বিয়ে হয়, তাই বিয়েতে না করার কোনো কারণ ছিল না। বিয়ের আগে 4-5 বার আমরা দেখা করি, কিন্তু সে খুবই ব্যস্ত। দেখা করে বড়জোর 10 মিনিট সময় দিত, আর যতবার দেখা করেছি ততবারই আমার কমিউনিকেশন স্কিল, আমার স্মার্টনেস এগুলো ইমপ্রুভ করার কথা বলতো। আমি শুনতাম, চেষ্টাও করতাম, কিন্তু অত তাড়াতাড়ি এত কিছু শিখে নিতে ঠিক পারছিলাম না আমি। বিয়ে যখন হলো তখন আমার বয়স 23। ব্যাঙ্গালোরে এলাম, চাকরি করি না তখন। সারাদিন বাড়িতে কাজ আর রবীন্দ্রনাথ, এই ছিলই আমার জগৎ। রোজ যখন সে বাড়ি আসতো জিজ্ঞাসা করতাম, কি গো, শরীর ঠিক আছে? কি খাবে আজ বলো? উত্তর আসতো, উফ, এই টিপিক্যাল হাউসওয়াইফ মার্কা কথাগুলো আবার শুরু করো না প্লিজ। এভাবেই চললো 2 বছর। তারপর হঠাৎই জানালো, এই শোনো, আমি না স্মার্ট, বিউটিফুল, ওয়ার্কিং একজনকে ডিজার্ভ করি। হ্যাঁ, তোমাকে না। তোমার এই টিপিক্যাল হাউসওয়াইফ কালচারটা আমার আর জাস্ট সহ্য হচ্ছে না। শোনো শোনো শোনো, তুমি একটা কাজ করো, তুমি ডিভোর্স দিয়ে দাও, টাকা যা লাগে আমি দিয়ে দেবো, তোমার একার লাইফ ইজিলি কেটে যাবে। কেমন? সেই 25 বছর বয়সে মাথার ওপরে আকাশ ভেঙে পড়ল। সংসারী হতে চেয়েছিলাম, তাকে যথেষ্ট সম্মানও করতাম, কিন্তু কি থেকে কি হয়ে গেল। বাড়ি ফিরে এলাম, বাড়িতে সব শুনে বলল, দেখ, আমরা তো ইচ্ছা করে করিনি, আমরা যতদিন আছি এখানেই থাক, অসুবিধা হবে না। বাবা মার কথাগুলো শুনে নিজের ওপর খুব রাগ হলো, সঙ্গে নিজেকে খুব অসহায় মনে হলো। ভাবলাম, এতই সস্তা আমি যে কারোরই আমায় দয়া করতে কোনো অসুবিধাই হবে না। সে বছরই শেষের দিকে আমার এক বন্ধু রিমি হঠাৎ একদিন ফোন করে আমাকে বলল, হ্যালো রাত্রি, শোন না, বলছি আমার হাতে না সময় খুব কম। বলছি আমার শুধু এটুকু বল না, তুই কি এমএটা কমপ্লিট করেছিলি তো? হ্যাঁ, সে তো কবেই। কেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এখন রাখছি, হ্যাঁ, পরে কথা বলবো, টাটা। বুঝলাম না কি হচ্ছে। অবশ্য তখন আর কিছু বোঝার ইচ্ছেও আমার ছিল না। সেদিন রাতে রিমির সঙ্গে কথা বলে বুঝলাম ওর স্কুলে আমার একটা চাকরি হয়েছে। রাজি হলাম, পরের দিনই চলে গেলাম। একটা ছোট্ট ইন্টারভিউ মতো হলো, সিলেক্ট হয়ে গেলাম। আস্তে আস্তে টিউশন পড়ানোও শুরু করলাম। স্কুলে চাকরি করলেও আমি গ্র্যাজুয়েশনের স্টুডেন্ট পড়াতেও সক্ষম ছিলাম। এভাবেই টিউশন আর স্কুল দুটোই চলতে লাগলো। বছর 2 এভাবেই গেল। তারপর আস্তে আস্তে আবার পুরনো ছন্দে ফিরতে শুরু করলাম। স্কুল, টিউশন, নিজের কাজ, বাড়ির কাজের পর যেটুকু সময় পেতাম শোবার আগে, ওই সময় রবীন্দ্রসঙ্গীত আর শেক্সপিয়ার হতো আমার ঘুমের ওষুধ। তারপর যাতায়াতের সময় সেই গঙ্গার পাড়, গঙ্গার হাওয়া, আর কে পায় আমায়। এই জগতে আবারও শান্তি পেতে শুরু করলাম। তবে লাস্ট কিছু মাস ধরে শেক্সপিয়ারটা নেশার মতো হয়ে গেছিল, আর লন্ডনে আসাটা জেদ। যেমন কথা তেমন কাজ, তাই সব দিকটা সামলে চলে এলাম এখানে। আর এসে এই কাণ্ড। এখন আমার 30 বছর বয়স। বাবা মা চন্দননগরেই থাকেন, আমি কলকাতায় আলাদা থাকি। আমি এখন স্বাবলম্বী, কেনই বা ওনাদের বোঝা হব? ওনারা যেটুকু করেছেন সেটাই অনেক। তাই আমি একটা ফ্ল্যাট নিয়ে থাকি।
তবে খুব সত্যি বলতে কেন জানি না খুব শান্তি আর তৃপ্তি হয় যখন বলি যে এটা আমার বাড়ি, আমার নিজের বাড়ি। ব্যাস, এই হলো আমার গল্প। এভাবেই চলছে আর এভাবেই বেশ ভালো আছি আমি। পারিজাত বলল। এমনও হয়? রাত্রি অবাক হয়ে বলল, কেমন? এই যে পয়সার এপিঠ ও ওপিঠ। কি তাহলে কেমন লাগলো আজকের গল্প? খুব জানতে ইচ্ছে করছে তো এরপর কি হলো? আসলে এরপর কি হয়েছিল সেটা আমারও ঠিক জানা নেই। ওই যে কবি বলে গেছেন না, শেষ হইয়াও হইল না শেষ। রাত্রির এই গল্পও যেন ঠিক তাই। যাই হোক বন্ধুরা, ঘড়িতে সময় বলছে রাত 10:30, আর আজকের মতো এই পর্যন্তই। আগামী পর্বে আবার অন্য কারোর জীবনের মোড় ঘোরানো গল্প নিয়ে ঠিক রাত 8:30টায় চলে আসবো আমি, জোনাকি। ততক্ষণ পর্যন্ত গানে থাকুন, গল্পে থাকুন, শুনতে থাকুন গল্প কথা সঙ্গে জোনাকি। গপ্প হবে জমজমাটি। হ্যাঁ পারিজাত, বলো। হ্যাঁ, কি বলছো? দাঁড়াও, শুনতে পাচ্ছি না, লাউড স্পিকারে দিই। হ্যাঁ, বলো বলো এবার। বলছি, গল্পের শেষটা তো তোমার থেকে ভালো কেউ জানে না, তাহলে বললে না কেন? সব কিছু কি আর সবাইকে জানাতে আছে পারিজাত? নিজেদের বলেও তো একটা কিছু থাকা দরকার। তা বটে, তবে এত কিছু যখন বললে তখন এটাও বলতে পারতে যে লন্ডনে থাকতেই রাত্রির মতিভ্রম হয়, তাই কেমিস্ট্রির প্রফেসর পারিজাত গুহকে লন্ডনের ওই শান্ত পরিবেশ থেকে টেনে আনে কলকাতার এই ক্যাওসের মধ্যে, আর নিজেও ইতিহাসের শিক্ষাগত ছেড়ে দিয়ে আর যে জোনাকি হয়ে এখন হাজার হাজার শ্রোতাকে গল্প শুনিয়ে বেড়াচ্ছে। পারিজাত, তুমি পারো বটে। সত্যি, গল্প শোনানোতে তুমিও কিছু কম যাও না দেখছি। কিন্তু ব্যাড লাক, তোমার এই গল্প আমি ছাড়া আর কেউই... ও মাই গড পারিজাত, হোয়াট আই হ্যাভ ডান! কি কি হলো? পারিজাত, আমি মাইকটা অফ করতে ভুলে গেছি। তার মানে তো তোমার আমার এই কনভারসেশনটা এতক্ষণে কয়েকশো লোক শুনে ফেলেছে। ও গড, হোয়াট আই এম ডুইং! শেষ হলো জোনাকির গল্প। রচনায় পারমিতা মণ্ডল, গল্প পাঠ রাত্রি এবং জোনাকির ভূমিকায় ঈপ্সিতা দাস, পারিজাতের ভূমিকায় রূপঙ্কর চক্রবর্তী, পারিজাতের স্ত্রীর ভূমিকায় অর্পিতা ব্যানার্জি, রিমির ভূমিকায় বর্ণালী দে বর্মন, জনৈক ইংরেজি ব্যক্তির ভূমিকায় সৌর্যব্রত দাস, এডিটিং, পরিচালনা, উপস্থাপনা এবং রাত্রির স্বামীর ভূমিকায় আমি সায়ন্তন দাস। আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ গল্পটি পুরোটা শুনে আমাদের পাশে থাকার জন্য। আগামী পর্বে আরও একটি সুন্দর গল্প নিয়ে আবারও হাজির হবে গল্প কথা। ততক্ষণ পর্যন্ত আজকের ভিডিওটিতে লাইক, কমেন্ট ও শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে থাকুন। ধন্যবাদ।